এত কেন্দ্রীয় বাহিনী, এত আয়োজন, তারপরেও তো প্রার্থীদেরকে শাসানো হচ্ছে, ভোটারদেরকে শাসানো হচ্ছে। অধীর চৌধুরীর মতন মানুষকে প্রচারে বাধা দিচ্ছে তৃণমূল কংগ্রেস। ফলে এটা কেন হচ্ছে? সত্যি বলতে কি আমাকেও খুব বিব্রত করছে যে আমি ইলেকশন কমিশন যখন বলছিল যে এবার একটা নির্বাচনী অভিমুখ, অর্থাৎ পশ্চিমবাংলায় যে শাসক দলের হিংসা, সেই হিংসার অভিমুখ পরিবর্তন করবে ইলেকশন কমিশন। আমি আশা করেছিলাম ইলেকশন কমিশন সেইভাবে রেসপন্স করবে, আয়োজন করবে, নির্ভয়ে মানুষ প্রার্থীরা ভোটের প্রচারে বেরোতে পারবে এবং মানুষ যারা ভোটার তারা নির্ভয়ে ভোট দিতে পারবেন, এমন একটা ধারণা কিন্তু একটু হলেও আমার মধ্যে তৈরি হচ্ছিল। আজকে কোথায় কোথায় বাধা ছবিগুলো আসলো। চুচুড়াতে অসিত মজুমদার, যিনি বর্তমানে এমএলএ, একসময় প্রার্থী দেবাংশু হওয়ার সঙ্গে সঙ্গে উনি বিদ্রোহ করেছিলেন। আজকে এমন ভাষায় কথা বলছেন যে উনার যে পুরনো যে হুমকির ভাষা, কার্যত সেই ভাষাতেই উনি আবার কথা বলতে শুরু করেছেন। আমরা বহরমপুরের ৮ নম্বর ওয়ার্ডে তৃণমূলের বুথ সভাপতি, তার হুমকি আমরা দেখলাম। বুথ সভাপতি তৃণমূল কংগ্রেসের, তার হুমকি, এবং এটা ১ তারিখের ঘটনা। সোশ্যাল মিডিয়াগুলোর কাছে ধন্যবাদ, তারা এটা প্রথমে তুলে ধরে এবং তারপরে ইলেকশন কমিশনের চোখে পড়ে এবং শেষ পর্যন্ত ৮ নম্বর ওয়ার্ডের বহরমপুর পুরো এলাকায়, আপনি ভাবুন, পুরো এলাকায় ৮ নম্বরের তৃণমূলের বুথ সভাপতি গুন্ডামির একটা মাত্রা আছে। কাকে ভোট দিবেন দেখে নিচ্ছি আমরা, আমাদের ক্যামেরা থাকবে, ভোট জানি এবার অন্য কোথাও না পড়ে, সাবধান করে দিচ্ছি। এই যে গলা, এই যে ভয় দেখানো, হুমকি, ইন্টিমেশন করা, এটা পশ্চিমবাংলায় কিন্তু শাসক তৃণমূল কংগ্রেস একটা রেওয়াজে পরিণত করেছে, একেবারে সরাসরি। দেখুন, আমি তো কবি জয় গোস্বামী নই, আবার আমি অন্য কোনো বুদ্ধিজীবী, বামপন্থী বুদ্ধিজীবীও নই, আবার আমি বিজেপিরও কোনো বুদ্ধিজীবী নই স্বপন দাশগুপ্তর মতন। ফলে আমি পরিষ্কার করে আপনাদের বলতে চাই, স্পষ্ট করে বলতে চাই যে এই যে তৃণমূল কংগ্রেস যে শাসানির রাজনীতিটা করে, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সর্বস্তরে, সেটা কিন্তু পার্কুলেট সমানে করছে, অর্থাৎ নামছে, এবং এটা কিন্তু বুথ স্তরের পর্যন্ত গিয়ে পৌঁছচ্ছে। আমরা কিন্তু পরিষ্কার বুঝতে পারছি যে বুথ স্তর পর্যন্ত কিন্তু এই শাসানিটা চলছে। দেখুন, এটা আমাদের কাছে ভয়ের, এই কারণেই ভয়ের বলছি যে শেষ পর্যন্ত কিন্তু পশ্চিমবাংলার সামান্যতম রাজনৈতিক সংস্কৃতি বদল হলো না। শাসক যে যখন থাকে সে প্রায় মধ্যযুগীয় কায়দায় ভোটে জয়ী হচ্ছে এবং সেটাই রেওয়াজে পরিণত করেছে। আপনি ভাবুন, বহরমপুরের মতন একটা এত সাংস্কৃতিক জায়গা, সেখানে ৮ নম্বর বুথে তৃণমূলের বুথ সভাপতি সরাসরি ভোটারদেরকে ভোট ভয় দেখাচ্ছেন, হুমকি দিচ্ছেন, তারপরে অবশ্য অ্যারেস্ট হয়েছেন। একইভাবে আপনি দেখেছেন দক্ষিণ ২৪ পরগনা একজন সংখ্যালঘু মুসলিম নেতা, তৃণমূলেরই নেতা, তিনিও কার্যত যে কায়দায় হুমকি দিচ্ছেন, দক্ষিণ ২৪ পরগনা মানেই হুমকির জায়গা, ফলে সেখানে ভোট ভোট লুট, এবং শাসক দল সরাসরি লুট করে। এই ছবি আমি মাঝে মাঝে ভাবি, দিল্লিতে যারা গণতন্ত্র প্রেমী, তাদের চোখে কেন ধরা পড়ে না? আমি অনেক লিবারাল মনের মানুষ, আমি ব্যক্তিগতভাবে আমি বিজেপির আইডিওলজি সাবস্ক্রিপশন করি না, আমি কোনো এক্সট্রিম পলিটিক্যাল আইডিওলজি সাবস্ক্রিপশন করি না, আমি কমিউনিজম সাবস্ক্রিপশন করি না, কিন্তু আমি লিবারাল মনের একটা মানুষ হিসাবে, পুরো বহুত্ববাদে বিশ্বাসী মানুষ হিসাবে যোগেন্দ্র যাদবদেরকে প্রশ্ন তুলতে চাই, আমি সুবোধ সরকারদের প্রশ্ন তুলতে চাই, আমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের বিখ্যাত যিনি অতি দক্ষিণপন্থী রাজনীতির দ্বারা প্রভাবিত হয়ে
সুযোগ সুবিধে ভোগ করেছেন, সেই সমস্ত অধ্যাপকদের প্রশ্ন তুলতে চাই। আমি মানে অবশ্যই আরো আরো যারা বুদ্ধিজীবী আছেন, যে তাদের চোখে ধরা পড়ে না তৃণমূল যে গুন্ডামি করে, সেটা আপনাদের চোখে ধরা পড়ে না। কেন পড়ে না? বৃহত্তম দক্ষিণপন্থী রাজনীতি, হিন্দু মুসলমানের রাজনীতি যেটা করে বিজেপি, সেটাকে তীব্র 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 নিন্দা করা উচিত। কিন্তু তার মানে তো এই নয় যে তৃণমূলের গুন্ডামিটা মেনে নিতে হবে। আমি বর্ধমানের তনবীর থেকে শুরু করে বর্ধমান ইতিহাসে অধ্যাপিকা, দক্ষিণপন্থী বিজেপির রাজনীতি যেমন আপনি ভয় পান, আমিও ভয় পাই, কিন্তু একই সাথে তৃণমূলের গুন্ডামিটা চোখে পড়ে না কেন আপনাদের? এই যে তৃণমূল নির্বাচন আসলেই যে ভোট লুট করে, সন্ত্রাস করে, ভয় দেখায়, বুথ দখল করে, এই যে নেতাগুলো ইতিমধ্যেই কয়েকজন অ্যারেস্ট হয়েছে, আপনারা জানেন। দক্ষিণ চব্বিশ পরগনায় তৃণমূলের যে নেতা হুমকি দিয়েছে, তিনিও অ্যারেস্ট হয়েছেন। এবং সেটা কিন্তু আবার বলছি, সোশ্যাল মিডিয়া, থ্যাঙ্কস টু সোশ্যাল মিডিয়া, তাদের অবদান তারা তুলে ধরেছে এবং সেটা ইলেকশন কমিশনের চোখে লেগেছে। তারপরে মেইন মিডিয়া সবাই ঢুকেছে। এবং একইভাবে বুথ সভাপতি, বহরমপুরের 8 নম্বর ওয়ার্ডের তৃণমূলের বুথ সভাপতি, যিনি প্রকাশ্যে হুমকি দিচ্ছেন, তাদেরটাই এরা কেন ধরতে পারে না? জয় গোস্বামী কেন, এই যারা তৃণমূলের গুন্ডা, তাদের গুন্ডামিটা চোখে পড়ে না কেন? জয় গোস্বামীর, সুবোধ সরকারদের, বিভিন্ন অধ্যাপকদের কেন পড়ে না? আমি প্রশ্ন তুলতে চাই। দক্ষিণপন্থী রাজনীতি যেমন একটা সত্যি আধিপত্যবাদ, তার মানে কুফলগুলো প্রতিনিয়ত বলা দরকার, কিন্তু তৃণমূল কংগ্রেসের যে গুন্ডামিটা, ভোট লুটের যে রাজনীতি, দুর্নীতির যে রাজনীতি, সেটা আপনাদের চোখে ধরা পড়বে না? সেটা আপনাদের চোখে ধরা পড়বে না? কেন পড়বে না? এই রাজনীতিটা তো পশ্চিমবাংলাকে পিছিয়ে দিচ্ছে। দক্ষিণপন্থী রাজনীতি যেমন নিন্দা করা দরকার, আবার একইভাবে ভোট লুটের যে রাজনীতি, সেটাকেও তো মানে সমালোচনা করা দরকার। দুটো রাজনীতিরই সমালোচনা করা দরকার। এবং একই সাথে আপনাদেরকে বলতে চাই যে বহরমপুরের বিধানসভা কেন্দ্রে দাঁড়িয়েছেন অধীর চৌধুরী, 70 বছর বয়স, একটা মানুষের এত দিনের সংসদীয় রাজনীতির অভিজ্ঞতা, সেই মানুষটার উপরে তৃণমূল কংগ্রেস চড়াও হচ্ছে। আমি নিন্দা করছি। অধীর চৌধুরীকে কিভাবে হারিয়েছে সেটা তো আপনারা জানেন। লোকসভা নির্বাচনে অধীর চৌধুরীকে হিন্দু মুসলমান রাজনীতি করে হারানো হয়েছে, সেটা স্বীকার করেছে তৃণমূলের এমএলএ হুমায়ুন কবির। হুমায়ুন কবির সরাসরি অভিযোগ করেছে যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সেই সময় 70-30-এর গল্প করেছি, মানে ভাগীরথীতে 30% হিন্দুদেরকে ভাসিয়ে দিব, এই গল্পটা তখন উনি করেছেন কেবলমাত্র মুসলিম ভোটটাকে পোলারাইজ করবার জন্য, এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে করেছেন। এটা তার সরাসরি অভিযোগ, তিনি অভিযোগ তুলেছেন। এই রাজনীতিটা জয় গোস্বামী আপনারা নিন্দা করবেন না। দক্ষিণপন্থী রাজনীতি বিজেপি যেটা করে সেটা যেমন নিন্দা করবেন, এই রাজনীতিটাকে আপনি নিন্দা করবেন না। যে সমস্ত অধ্যাপক আছেন দক্ষিণপন্থী রাজনীতি নিয়ে অনেক বক্তব্য রাখছেন, সেটা নিন্দা যেটা করছেন ঠিক করছেন, কিন্তু আপনাদের চোখে এগুলো ধরা পড়ে না কেন? অধীর চৌধুরী কিভাবে আক্রান্ত হচ্ছে, প্রচারে বেরোতে পারছে না, সেটা আপনাদের নিন্দার মধ্যে আসবে না? তার মানে তৃণমূলের গুন্ডাগার্দির যে রাজনীতি, তার ভয়ের কোনো কারণ নেই। যেভাবে পঞ্চায়েত ভোট লুট হয়, যেভাবে মানে একের পর এক জায়গাতে যেভাবে এগোচ্ছে, কেন্দ্রীয় বাহিনী নামকে বাঁচতে, কেন্দ্রীয় বাহিনী মানে নামই আছে। হ্যাঁ, এটা সৌভাগ্যে যে এখনো লাশ পড়েনি। সরাসরি রাজনৈতিক সংঘর্ষে কোনো মৃত ঘটনা ঘটেনি, এই এতটুকু যে আমাদের সৌভাগ্য। কিন্তু আজকেও দুবরাজপুরের বিজেপির একজন প্রার্থী, যিনি এমএলএও বটে, প্রচারে গিয়েছিলেন, বিজেপির প্রার্থী প্রচারে গিয়েছিলেন, তাকে তৃণমূলের লোকজন বাধা দিয়েছে। এটা কোন রাজনৈতিক সংস্কৃতি? কেন এর মানে এই রাজনৈতিক সংস্কৃতির বিরোধিতা কবি সাহিত্যিকরা করবেন না? এটা কি ধরনের রাজনীতি? যেমন করে অধীর চৌধুরী কংগ্রেসের প্রার্থী প্রচারে বেরোলে বাধা হচ্ছে, তেমনি ওই বিজেপির প্রার্থী বেরোলেও বাধা হচ্ছে। আমি সিপিএম এর প্রার্থীকেও দেখেছি একাধিক জায়গায় তারা তৃণমূলের স্লোগানের সম্মুখীন হয়েছে। তো এই যে তৃণমূলের এই যে গুন্ডামির রাজনীতি, তো এটা কেন শিল্প সাহিত্যিক সাংস্কৃতিক সম্পন্ন মানুষ যারা প্রেস কনফারেন্স করেন,
বই প্রকাশ করেন, তাদের চোখে ধরা পড়ে না। এটা কি জিনিসটা, কি ব্যাপারটা কি? সিলেক্টিভ হলে পশ্চিমবাংলাটাও সিলেক্টিভ হবে। দক্ষিণপন্থী আধিপত্যবাদী রাজনীতি যেমন তীব্র সমালোচনা করতে হবে, তেমনি তৃণমূল কংগ্রেসের দুর্নীতি, তৃণমূল কংগ্রেসের গুন্ডাগার্দির রাজনীতিরও তীব্র সমালোচনা করতে হবে যদি আপনি সত্যি গণতান্ত্রিক প্রেমিক মানুষ হন, বহুত্ববাদে বিশ্বাস করা মানুষ হন। আর আপনি যদি আপনার আসলে পেছনে যদি ধান্দাবাজি থাকে যে আমি ভাইস চ্যান্সেলর হব, আমি বিভিন্ন পদে বসবো, তাই শাসক দলকে আমার তোষামত করতে হবে, আপনি যদি কবি সাহিত্যিক হয়ে যদি ধান্দাবাজি করেন যে আমাকে কোনো সুযোগ সুবিধা পেতে হবে, আপনার যদি কোনো ধান্দাবাজি থাকে যে আমি বিজেপির রাজনীতির মধ্যে ঢুকে কিছু সুযোগ সুবিধা নেব, তাহলে আপনি অন্ধর মতন সিলেক্টিভ হবেন, সিলেক্টিভ বুদ্ধিজীবী হবেন। বিজেপি অন্যায় করলেও আপনি দেখতে পাবেন না। আর তৃণমূল কংগ্রেসের গুন্ডামিও যদি আপনি তৃণমূলের মানে ছত্রছায়া থাকা বুদ্ধিজীবী হন, তৃণমূলের শত অন্যায় চোখে পড়বে না। ফলে যেটা আপনাদেরকে পরিষ্কার করে বলতে চাই যে একটার পর একটা জায়গায় কিন্তু বিরোধী প্রার্থীরা প্রচারে গেলে তৃণমূল কংগ্রেসের গুন্ডামির সম্মুখীন হতে হচ্ছে। এটা কিন্তু রাজ্য জুড়ে কিন্তু এই মানে ঘটনাটাই নানাভাবে ফুটে উঠছে। ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি, শুভেন্দু অধিকারী ভবানীপুরে মনোনয়নপত্র সাবমিট করবে। সব রাজনৈতিক দলের অধিকার আছে, মনোনয়ন সাবমিট করতে যাবেন। অমিত শাহ এসছে জন্য কথাটা বলছি না। ভবানীপুরে একটা বিরোধী মানে মানে একজন প্রার্থী তার মনোনয়ন সাবমিট করতে যাবেন, তৃণমূল কংগ্রেস দুই জায়গায় মাইক বাজিয়ে যেভাবে বিরোধ করছিল, পরে আমি শুনলাম এফআইআরও হয়েছে, হয়তো অ্যারেস্টও হবে। কিন্তু এটা সচেতনভাবে পায়ে পা লাগিয়ে ঝগড়া করা ছাড়া আমি কি বলবো আপনাদের বলুন তো? পায়ে পা লাগিয়ে ঝগড়া করা ছাড়া এটাকে আর কি বলবো? একজন প্রার্থী তিনি মনোনয়ন সাবমিট করতে যাচ্ছেন, তৃণমূল কংগ্রেস দুই জায়গায় মাইক্রোফোন ব্যবহার করে, মাইক ব্যবহার করে চিৎকার করছে, স্লোগানবাজি করছে, বাধা দিচ্ছে। এটা কোন ছবি, কোন রাজনীতি? এটা এই রাজনীতি কেন সমালোচনা হবে না আপনি বলতে পারেন? কেন এই রাজনীতি জয় গোস্বামীর মতন কবিরা বিরোধিতা করবেন না? কেন অধ্যাপকরা এর বিরোধিতা করবেন না? এই রাজনৈতিক সংস্কৃতি কি সত্যি বাংলাকে এগিয়ে দিয়ে যাচ্ছে? সত্যি এগিয়ে নিয়ে যাচ্ছে? যেই করুক, যেভাবেই করুক, বিজেপি হতে পারে, তৃণমূল হতে পারে, সিপিএম হতে পারে, কংগ্রেস হতে পারে, এসইউসি হতে পারে, আমার তো মনে হয় দায়িত্বহীন ভাষায় নিন্দা করা দরকার, নাহলে সিলেক্টিভ হলে মুশকিল। আমি শুধুমাত্র দক্ষিণপন্থী সাম্রাজ্যবাদ বা দক্ষিণপন্থী আধিপত্যবাদ দেখতে গিয়ে প্রেস কনফারেন্স করব আর তৃণমূলের আধিপত্যবাদটাকে দেখব না, এটা কিন্তু আর যাই হোক এটা চাটুকদারি হতে পারে, বুদ্ধিজীবীর কাজ হতে পারে না। এবং একই সাথে আপনাদের এটা বলতে চাই যে ইলেকশন কমিশন যেমন বহু জায়গায় ব্যর্থ হচ্ছে এই হিংসাত্মক রাজনীতিকে আটকাতে, বহু জায়গাতে সোশ্যাল মিডিয়াতে প্রথমে আসছে, তারপরে ইলেকশন কমিশন রিয়াক্ট করছে। তাহলে ইলেকশন কমিশনের কাছে আমার প্রশ্ন, আপনাদের অবজারভাররা কোথায়? ইলেকশন কমিশনের কাছে আমার প্রশ্ন, আপনার ইলেকশন মেশিনারি কেন সেগুলো আটকাতে পারছে না? যখন সোশ্যাল মিডিয়াতে আসছে, আমরা চিৎকার করছি মেন মিডিয়াতে বসে, তারপরে আপনি অ্যারেস্ট করছেন। আপনি কত ঘন্টা সময় নিয়েছেন বেলেঘাটা সেই গুন্ডামিকে মানে ইলেকশন কমিশনের অফিসে অর্থাৎ সি অফিসে গিয়ে গুন্ডামি যারা করলো তাদের বিরুদ্ধে এফআইআর করতে আপনি কত ঘন্টা সময় নিয়েছেন? ফলে এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে ঘন্টার পর ঘন্টা সময় অতিবাহিত হওয়ার পরে আপনারা কিন্তু ইলেকশন কমিশন আপনারা কিন্তু রিয়াক্ট করছেন, এবং সেটাও সোশ্যাল মিডিয়া যখন দেখাচ্ছে। মেইনলি সোশ্যাল মিডিয়ার রোলটা আমার চোখে পড়ছে এবার। সোশ্যাল মিডিয়া খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে এবার। বহু জায়গায় এখন পর্যন্ত আমি 23টা ঘটনা রেজিস্টার্ড করেছি, 23টা ঘটনাই সোশ্যাল মিডিয়ার ব্রেক করা। ফলে সেটা একটা ইতিবাচক দিক সোশ্যাল মিডিয়ার জায়গা থেকে। ইলেকশন কমিশন একটা উদ্যোগ নিয়েছে, আমি প্রশংসা করি সেটা। এত সমালোচনা ইলেকশন কমিশনকে করেছি যে বাচ্চা ইলেকশন কমিশন আমার মুখ দেখতে চায় না এখন, কিন্তু তারপরে আমি বলবো 4660টি
অতিরিক্ত বুথ আপনারা তৈরি করার সিদ্ধান্ত নিয়েছেন। 4,660টি বুথ, 1200-র উপরে বুথ। আমার একটা সময় মনে হচ্ছিল 1200-র উপরে যেগুলো বুথ সেগুলো শেষ পর্যন্ত লাইনে দাঁড়িয়ে বৃদ্ধ মানুষের অসুবিধা হয়, অনেকে আজকে হাঁটুর প্রবলেম, দাঁড়াতে পারে না লাইনে। ফলে এই 1200-র উপরে যেগুলো বুথ সেগুলো যদি আপনারা না ভেঙে দেন তাহলে মানুষের অসুবিধে হবে। যাই হোক, থ্যাঙ্কস টু ইউ ইলেকশন কমিশন, 4,660টা বুথ অতিরিক্ত অক্সিলারি বুথ হিসাবে নির্মাণ করেছেন। ফলে যেটা হবে, মানুষের কিছুটা হয়রানি, অন্তত ভোটে গিয়ে লাইনে দাঁড়িয়ে বিরাট লাইনে হয়তো দাঁড়াতে হবে না সর্বত্র। আরেকটি বিষয় হলো যে আমরা দেখতে পেলাম যে ইলেকশন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে যাদের মানে বিশেষ করে শাসক দলের বহু নেতা মানে স্ট্যাটাস সিম্বল হিসাবে, এটা কেন্দ্রেরও শাসক দলের আছে বিজেপি, এমন না আমি শুধুমাত্র রাজ্যের শাসক দলের দিকে তাকিয়ে বলতে চাই, এটা কেন্দ্রের শাসক দলের। ওরে বাপরি, বিজেপির একটা ছোট বড় নেতা জীবনে 10টা লোক জোগাড় করার ক্ষমতা নেই, তারা দেখি কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে আমাদের স্টুডিওতে যায়। আর রাজ্যের শাসক দলে তো এখন চুনি পুটি সব, আবার বলে আমি তো অমুক জায়গার কর্পোরেশনের চেয়ারম্যান, তাই আমার 2জন মানে পুলিশ আছে, মানে এই গর্বের সাথে বলে, মানে আমি বলছি স্ট্যাটাস সিম্বল হিসাবে বলে। তো ইলেকশন কমিশন এই স্ট্যাটাস সিম্বলটা ভাঙার চেষ্টা করেছে। শাসক দলের এই পশ্চিমবাংলার শাসক দলে মানে তৃণমূল কংগ্রেসের 8,300 বেশি, 832 জনের বেশি যাদের নিরাপত্তা দেওয়া আছে, তৃণমূল কংগ্রেস নেতা, তারা বিভিন্ন পদেও আছেন কেউ কেউ। আর 144 জন শাসক দলের মদতপুষ্ট মানে কবি সাহিত্যিক, এদেরকেও মানে নিরাপত্তা দেওয়া আছে, নিরাপত্তা কর্মী দেওয়া আছে, মানে পুলিশ দেওয়া আছে। তাহলে সরাসরি 832 জন তৃণমূল নেতা আর 144 জন তৃণমূলপন্থী বুদ্ধিজীবী, শিল্পী, সাহিত্যিক এরা, এবং এরা মোট 2185 জন নিরাপত্তা বাহিনীকে ব্যবহার করছেন। 2185, আবার বলছি 2185 জন নিরাপত্তা বাহিনী ব্যবহার করছেন, এবং বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এদের নিরাপত্তার প্রয়োজন নেই। ইলেকশন কমিশন বলেছেন যে যাদের প্রয়োজন নেই, যাদের নিরাপত্তার প্রয়োজন নেই, তাদের থেকে তাদের নিরাপত্তা তুলে নেওয়ার জন্য, এবং এটা প্রফেশনালি দেখতে হবে যে কাদের নিরাপত্তা আদতেও দরকার। এবং এটা ট্যাক্স পেয়ারের টাকা, আপনার আমার কোটি কোটি টাকা ব্যয় করে এই স্ট্যাটাস দেওয়া হয় তৃণমূল কংগ্রেসের নেতা এবং বুদ্ধিজীবীদের বা তৃণমূলপন্থী মানুষদের। এটা বিজেপির ক্ষেত্রেও প্রযোজ্য, আবারও বলছি। আর পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের জয়েন্ট বিডিওর যে ভূমিকা, সেটাও ইলেকশন কমিশনের শেষ পর্যন্ত চোখে এসছে, থ্যাঙ্কস টু ইলেকশন কমিশন। পূর্ব বর্ধমানে খণ্ডঘোষের জয়েন্ট বিডিও জ্যোৎস্না খাতুন, তিনি সরাসরি তৃণমূল কংগ্রেসের হয়ে যে প্রচারে নেমেছিলেন, তাতে তাকে সাসপেন্ড করা এবং তাকে বিভাগীয় তদন্তের মধ্যে রাখা, এটা একটা ইতিবাচক পদক্ষেপ বলে আমি মনে করি। সবশেষে আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, যেটার জন্যই অ্যাকচুয়ালি আমি এই ভিডিওটা করেছি, সেটা হলো যে কেন ইলেকশন কমিশন তাহলে এখনো গ্রাউন্ড লেভেলে অন্তত বীরভূম থেকে অন্তত 15টা ঘটনা ঘটেছে যেখানে বিরোধী প্রার্থীকে প্রচারে বাধা দেওয়া হয়েছে, মারধর করা হয়েছে কর্মীদের, বিজেপি কর্মীদের। এমন বহু ঘটনা মালদা মুর্শিদাবাদ থেকে এসছে, কংগ্রেসের কর্মীদের মারধর করা হয়েছে, প্রার্থীদের বাধা দেওয়া হচ্ছে। এমন বহু ঘটনা এসছে যে সিপিআইএম এর কর্মী সমর্থকদের বাধা দেওয়া হচ্ছে, মারধর করা হচ্ছে। কেন এমন ঘটছে? এত আয়োজন সবই কি তাহলে বৃথা? দেখুন, একটা তো রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন একমাত্র শাসক দলের উপরই নির্ভর করে। শাসক মানে এটা বিশ্বাস করা হয়, জ্যোতিবাবু যেমন একটা কথা বলতেন, জ্যোতি বসু, যে শাসক যদি না চায় তাহলে দাঙ্গা হতে পারে না, দাঙ্গা লাগায় শাসক। বলে শাসক যদি মনে করে আমি আইন শৃঙ্খলা রক্ষা করব, আমি একটা সুস্থ সংস্কৃতি তৈরি করব, তাহলে এই রাজ্যে সত্যি একটা স্বাভাবিক সুস্থ নির্বাচন হতে পারে, যেটা অন্য রাজ্যে হয়, না হলে কখনোই হতে পারে না। ফলে শাসককেই এগিয়ে আসতে হবে, ইতিবাচক বার্তা দিতে হবে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা সিঙ্গেল ইনস্ট্যান্স যদি আপনারা দেখাতে পারেন যে শান্তিপূর্ণ ভোট চাই, নির্বিঘ্নে ভোট চাই,
একজনও বিরোধী প্রার্থী যাতে বাধা না পায়, একজনও ভোটারকে জানি ভয় না দেখানো হয়, এই বক্তব্যটা কি কখনো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন? আপনাদের চোখে ধরা পড়ে? অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন? ধরা পড়ে? ফলে ওনারা যদি না চান, ওনারা যেহেতু শাসক, ফলে কোনোদিনই রাজ্য রাজনীতির সংস্কৃতি বদল হবে না। এটা একদম গ্রাউন্ড লেভেলের রিয়ালিটি। যেমন দেশের কনটেক্সটে মোদী অমিত শাহ না চাইলে হবে না, তেমনি রাজ্যের কনটেক্সটে মমতা বন্দ্যোপাধ্যায় না চাইলে কখনোই হিংসামুক্ত, অবাধ, শান্তিপূর্ণ নির্বাচন হতে পারে না। দ্বিতীয় যেটা, সেটা হলো যে আইএস আইপিএস অফিসার যাদেরকে নিয়োগ করা হয়েছে, যা নতুন করে রিশাফল করা হয়েছে, আমি আজকে দেখলাম যে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীও, যিনি যাকে দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশের ডাইরেক্টর জেনারেল পোস্টে, তার প্রতি দেখলাম অসন্তোষ ব্যক্ত করছেন। সন্তোষ ব্যক্ত করেননি, অসন্তোষ। কেন? তার কারণটা হলো আইএস আইপিএস অফিসাররা, এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে অথচ আইএস আইপিএস অফিসাররা তেমনভাবে সাড়া দিচ্ছেন না। আপনারা মনে থাকতে পারে মোথাবাড়ির ঘটনা, ঘন্টার পর ঘন্টা ধরে অত্যাচারিত হলেন বিচারকরা, কিন্তু ডিএম আসলেন না, এসপি আসলেন না, সঙ্গে সঙ্গে রিয়্যাক্ট করলেন না, পুলিশ নামালেন না। পরে অনেক রাতে যে কাজটা তারা করলেন, কেন শুরুতেই করলেন না? এই কেন প্রশ্নের উত্তর যদি আপনাকে খুঁজতে হয়, তাহলে আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে পশ্চিমবাংলাতে তখনই আইএস আইপিএসরা নিউট্রাল ভাবে কাজ করে যখন তারা বুঝতে পারেন যে রাজ্যে পরিবর্তন হচ্ছে। রাজ্যে পরিবর্তন হচ্ছে এমন কোনো সার্ভে, এমন কোনো বার্তা, এমন কোনো ইঙ্গিত আজ পর্যন্ত পাওয়া যায়নি। ফলে যেহেতু পরিবর্তন হবে কি হবে না অনিশ্চয়তা আছে, ফলে এরা কিন্তু শেষ পর্যন্ত শাসক দলের হয়েই কাজ করবে। তুমি যতই যে পোস্টেই দাও না কেন, এরা শাসক দলেই হয়ে কাজ করবে। এরা যদি জানতে পারত যে রাজ্যে পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে, তাহলে কিন্তু এরা বিজেপির হয়ে কাজ করত বা নিউট্রাল হয়ে যেত, অন্তত নিউট্রাল হয়ে যেত। যেমনটা আমরা 2011 সালে দেখেছি। 2009 লোকসভা নির্বাচনে যখন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে বিরোধীরা 27টা আসন পেল আর বামেরা পেল মাত্র 15টা আসন, অধিকাংশ বিধানসভা কেন্দ্রগুলোতে তৃণমূল এগিয়ে থাকলো, এবং তারপরে কলকাতা সমেত পুরসভাগুলোতে যখন তৃণমূল জয়ী হলো বেশিরভাগ ক্ষেত্রেই, তখন কিন্তু মানুষ ধরেই নিয়েছিল নির্বাচনে তৃণমূল আসছে ক্ষমতায়। 11 বিধানসভা নির্বাচনে তৃণমূলই ক্ষমতায় আসছে, তার নেতৃত্বেই, মমতার নেতৃত্বেই ক্ষমতায় আসছে তৃণমূল। আমাকে বহু নেতা, তৎকালীন বাম নেতা স্টুডিওতে এসে প্রকাশ্যেও বলেছেন, তারা অনস্ক্রিন অফ স্ক্রিনও বলেছেন। প্রকাশ্যে যারা বলেছেন তার মধ্যে একজন এখনো জীবিত, শ্রীকুমার মুখোপাধ্যায়, অসামরিক দপ্তরের মন্ত্রী ছিলেন। তিনি দিনের পর দিন স্টুডিওতে বলতেন যে আমরা মন্ত্রী আছি বটে, কিন্তু চালায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ কোন অফিসার, আইএস অফিসার, আইপিএস অফিসার বামফ্রন্টের কথা মতন চলছে না, চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সম্পর্ক রেখে। অর্থাৎ আইএস আইপিএস অফিসাররা যদি বুঝে যায় পরিবর্তন হচ্ছে, তাহলে হয় তারা নিউট্রাল হন বা যারা পরিবর্তনকামী তাদের হয়ে কাজ করেন। যেহেতু এই নির্বাচনে এখনো মমতা বন্দ্যোপাধ্যায়কে বিভিন্ন ওপিনিয়ন পোল এগিয়ে রেখেছে, পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত নেই, তার ফলে আইএস আইপিএস অফিসারদের ইলেকশন কমিশন যতই বদলি করুক না কেন, তারা কিন্তু তলে তলে রাজ্য সরকারের সাথে সম্পর্ক রক্ষা করেই চলবে, তলে তলে তৃণমূল কংগ্রেসের সাথে সম্পর্ক রক্ষা করেই চলবে। ঘন্টার পর ঘন্টা বিচারকরা অবরুদ্ধ হলেও ডিএম এসপিরা রেসপন্স করবেন না। ফলে এটাই নর্মাল, যতক্ষণ না পর্যন্ত সুপ্রিম কোর্ট অথবা কেন্দ্রের থেকে ইলেকশন কমিশন চাপ না দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত নিজের উদ্যোগে আইএস আইপিএস অফিসাররা নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করবেন, এটা আমি বিশ্বাস করি না। কারণ আইএস আইপিএস অফিসাররা ভীষণ স্বার্থপর, তাদের কেরিয়ার ছাড়া তারা কিচ্ছু বোঝেন না, তাদের কাছে গণতন্ত্রের কোনো মূল্য নেই। ফলে শাসক যে তাদের হয়ে কাজ করে, তারা কেরিয়ারটাকে রক্ষা করতে চান, কেরিয়ারটাকে এগিয়ে নিয়ে যেতে চান। ফলে কেরিয়ারিস্ট আইএস আইপিএস অফিসারদের কাছে গণতন্ত্রের থেকে নিজের কেরিয়ার অনেক বেশি মূল্যবান। আর নিজের কেরিয়ারে এখন পর্যন্ত তারা যে অনুভব বুঝতে পারছেন যে রাজ্যের বর্তমান শাসকরাই ক্ষমতায় থাকবে,
ফলে তাদের হয়েই কিন্তু তারা মানে পুরো প্রশাসনকে পরিচালনা করছেন। যতক্ষণ না পর্যন্ত দিল্লির থেকে চাপ আসছে, তারা কিন্তু নিজের থেকে উদ্যোগ নিয়ে যে এই সমস্যাগুলো মানে লোকাল লেভেল সমস্যাগুলো মিটিয়ে নিচ্ছেন, এমন আপনি দেখতে পাবেন না। তো আমার এই কয়টা জিনিস আপনাদের সাথে শেয়ার করার ছিল। অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই দুপুরে আমার সাথে থাকবার জন্য। নমস্কার, ভালো থাকবেন।